বিভিন্ন গল্প শোনার একটাই স্টেশন, দ্য স্টোরি হল্ট। শুনতে হলে থামতে হবে, দ্য স্টোরি হল্টে নামতে হবে। চিরটা কাল আমাকে ঠিক এইভাবে ভালোবেসে যাবে? এর থেকেও বেশি করে ভালোবাসবো। আমি যদি দূরে কোথাও চলে যাই, আর যদি ফিরে না আসি? ফিরবে না বললেই হলো, আমি ফিরিয়ে আনবই। আর তাছাড়া তোমাকে যেতে দিচ্ছে কে? এইভাবে বুকের মধ্যে লুকিয়ে রেখে দেবো তোমাকে। মেরির আদুল শরীরটা নিজের বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে মরিস। পাহাড়ের গা বেয়ে লাল সূর্যটা সবে তখন ঝিলের জলে একটু একটু করে মিলিয়ে যেতে শুরু করেছে। তার রক্তিম আভায় গোটা ঝিলটা চকচক করছে, যেন একটা বিশাল লাল আয়না। মুগ্ধ দৃষ্টিতে এই গোটা ব্যাপারটা প্রত্যক্ষ করে চলেছে তারা। মিথ্যুক একটা, তোমার যত বড় বড় কথা সব মুখেই। তাহলে যাচ্ছ কেন আমাকে ছেড়ে? তুমি তো জানো মেরি, দেশের হয়ে যুদ্ধে যাওয়াটা আমার ছেলেবেলার স্বপ্ন। বাবারও শেষ ইচ্ছে এটাই ছিল। তাহলে দেশকেই ভালোবাসো, আমাকে আর ভালোবাসার দরকার নেই। আমি আর তোমার কে? অবুঝ হও না মেরি, এই তো কদিনের ব্যাপার। আমি যাবো আর চলে আসবো। আর এবার এসেই প্রথম কাজ তোমাকে বিয়ে করে একদম নিজের করে নেওয়া, যাতে এই লুকোচুরি খেলা আর চালাতে না হয়। যাও যাও, অনেক হয়েছে, এখন ছাড়ো তো। আমাকে স্নান করতে হবে, নইলে মা সব ধরে ফেলবেন। মৃদু হেসে নিজের আলিঙ্গনটা হালকা করে দেয় মরিস। মেরি উঠে পড়ে, ধীর পায়ে এগিয়ে যেতে থাকে সেই ঝিলের দিকে। অবাক চোখে মরিস দেখতে থাকে সেই জলকেলি। মেরির গোটা শরীরে সেই লালের আভা, তার খোলা চুল থেকে একটু একটু করে চুঁইয়ে পড়ছে লাল, তার খোলা পিঠে উন্মুক্ত কোটি দেশে, আর তারপর হারিয়ে যাচ্ছে তার সুউচ্চ নিতম্বের গভীরে। না, এই নারীকে ছাড়া এক মুহূর্ত তার পক্ষে থাকা সম্ভব নয়, মরিস বুঝতে পারে। আচমকা দুটো কালো লোমশ হাত জল ভেদ করে বেরিয়ে এসে জড়িয়ে ধরে মেরিকে। সে চিৎকার করে ওঠে। কি হয়েছে? লাল জলের সে আয়না দুটো শরীরের তোলপাড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে থাকে। এক মুহূর্তের জন্য স্থবির হয়ে যায় মরিস, বুঝে উঠতে পারে না সে কি করবে। হুঁশ যখন ফেরে সে তখন সবেগে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেরি কিংবা সেই কালো হাত দুটো কাউকে আর খুঁজে পায় না। সে পাগলের মতো চিৎকার করতে করতে জল তোলপাড় করতে থাকে মরিস। মেরি, মেরি! মেরির রক্ত মিশে ঝিলের জলটা যেন আরো গাঢ় লাল হয়ে ওঠে। দ্য স্টোরি হল্টে আজ আপনারা শুনবেন লেখক কৌশিক সামন্তর কলমে প্রফেসর সোমের কাহিনী আয়নায় কাকে দেখা যায়। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, প্রফেসর সোমের চরিত্রে সায়নদীপ, গল্প পাঠে এনামুল, অন্যান্য চরিত্রে বুদ্ধদেব, আকাশ, মলয়, অর্পণ কুমার শর্মা, বর্ণিশা, অধ্যায়, মধুবন্তী ও ত্রিনাঞ্জনা। পোস্টার ডিজাইন ঋদ্ধিরাজ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ ও অন্তরা। শুরু করছি আজকের নিবেদন আয়নায় কাকে দেখা যায়।
স্যার, স্যার আপনার স্টপেজ, স্যার আপনার স্টপেজ এসে গেছে, শুনছেন? আরে আপনার স্টপেজ এসে গেছে। ধরফর করে উঠে বসে মরিস। উফ, কি ঘুমটাই না সে ঘুমিয়ে পড়েছিল। আর একটু হলেই সব গন্ডগোল হয়ে যেত। ভাগ্যের সেনাবাহিনীর পোশাকটা পরেছিল বলে এখনও এদেশের লোকেরা ভেটেরানদের বেশ সম্মান দেয়। তাই এক রাশ ধুলো উড়িয়ে বাসটা চলে গেল। কাঁধের ব্যাগটা নামিয়ে একটা সিগারেট ধরিয়ে নেয় মরিস। উফ, এখনো তার শরীরটা কাঁপছে যেন। কি ভয়ঙ্কর একটা স্বপ্ন। একটু মাথাটা ঠান্ডা করতে হবে। পকেট থেকে মেরির হাতে লেখা চিঠিটা বের করে সে। 15 দিন আগের লেখা। মেরি একটা নতুন চাকরি নিয়েছে এখানকারই কোনো একজন লেডি রোজমান্ডের বাড়িতে। আর তাই মেরিকে না জানিয়েই আর্মি ক্যাম্প থেকে সোজা চলে এসেছে মেরিকে সারপ্রাইজ দেবে সে। বুক পকেটে রাখা আংটির কৌটোটা একবার দেখে নেয় মরিস। না, সব ঠিকই আছে। নতুন মেয়েটা কেমন? আর কাজে কর্মে বেশ ভালোই, বেশ শক্তপোক্ত, একটু স্লো যদিও, তবে বললে সব কাজই সেরে রাখে। আমি কাজের কথা বলিনি টরি। এতদিনের পর আশা করি আর নতুন করে বলে দিতে হবে না যে আমি কি ব্যাপারে খোঁজ নিয়ে থাকি। মাফ করবেন লেডি রোজমান্ড, আমার বুঝতে ভুল হয়েছিল। আমি কিন্তু সব দেখে খোঁজ নিয়ে তবেই মোনাকে কাজে নিয়েছি। সে তো তুমি আগের বারও ঠিক একই কথা বলেছিলে, কিন্তু কি ফল হলো? হ্যাঁ, শুধু এই কথা জেনে রেখো, এবারে কোনো গন্ডগোল হলে তিনি কিন্তু তোমাকে আর ছেড়ে কথা বলবেন না, আমারও কিছু করার থাকবে না। আর হ্যাঁ, সব যদি ঠিকঠাক থাকে তাহলে তো তুমি জানোই তুমি কিছু কম লাভবান হবে না। জানি জানি ম্যাডাম, আপনি কিছু ভাববেন না। এবারে আর কোনো গন্ডগোল হবে না, কোনো গন্ডগোল হবে না। না হলেই ভালো। আজ এত বছর বুড়ির দেখাশোনা করে আসছেন তিনি, কিন্তু তবুও আজও লেডি রোজমান্ডের ওই হাসির শব্দে বুকের রক্ত জল হয়ে যায় টরির। আমতা আমতা করে বিদায় নিয়ে সেই অন্ধকার ঘর ছেড়ে বেরিয়ে আসেন তিনি। ঠিক এই সময় বাইরে থেকে একটা গোলমালের শব্দ শোনা যায়। সুপ্রভাত, আমার নাম মরিস। মেরিকে একটু ডেকে দেবেন, ওর সাথে একটু দেখা করতে চাই। সুপ্রভাত, কিন্তু এই নামে তো এখানে কেউ থাকে না। কিন্তু ও আমাকে চিঠি লিখেছিল যে এখানেই কাজ করে। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে বোধহয়। না 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 না, আমার কোনো ভুল হচ্ছে না। এটাই লেডি রোজমন্ডের বাড়ি তো? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু মেরি নামে তো এখানে কেউ থাকে না। কি হয়েছে মোনা? উনি কে? মিস টরির ডাকে হুঁশ ফেরে মোনার। ম্যাডাম, উনি মিস্টার মরিস। মেরি নামে কাউকে খুঁজছেন এখানে, বলছেন এখানে নাকি কাজ করে, কিন্তু মেরি নামে তো এখানে কেউ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওনার সাথে কথা বলছি। মিস টরি দরজার কাছে এগিয়ে আসেন। মোনা চলে যায়। বলুন মিস্টার মরিস, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি এখানে মেরির সাথে দেখা করতে এসেছি, কিন্তু উনি বলছেন যে মেরি নামে কেউ থাকে না। আসলে ও নতুন কাজে ঢুকেছে তো, তাই জানে না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, মেরি এখানে আগে কাজ করতো। করতো মানে? এখন নেই? না, এখন আর নেই, ও কাজ ছেড়ে চলে গেছে। অসম্ভব। ওর 15 দিন আগের চিঠি আমার কাছে আছে। কিছু হলে ও আমাকে নিশ্চয়ই জানাতো। দেখুন মিস্টার মরিস,
আপনাকে মিথ্যে বলে তো আমাদের লাভ নেই, তাই না? আপনি মেরির বাড়িতে গিয়ে একবার দেখতে পারেন। দেখুন, ও নিশ্চয় সেখানেই ফিরে গেছে। বেশ, তাহলে আমি যাচ্ছি এখনকার মতো। কিন্তু মেরিকে যদি ওর বাড়িতে না পাই, তাহলে আমি কিন্তু আবার ফিরে আসব, আর সেটা কিন্তু একা নয়। একদম, অবশ্যই আসবেন। মোনা, উনি চলে গেলে দরজাটা একটু বন্ধ করে দিও না। খাকি রঙের ফৌজি ঝোলাটা কাঁধে ফেলে মরিস হাঁটা দেয়। তার মনে তখন চিন্তার ঝড় উঠেছে। মিস টরি, যদি কিছু মনে না করেন, আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। দরজা বন্ধ করতে করতে প্রশ্ন করে মোনা। প্রশ্ন করা তো তোমার কাজ নয় মোনা, সেই জন্য তো তোমাকে এত এত মাইনে দিয়ে রাখা হয় না, তাই না? না মানে আমার আগে যে ছিল মেরি, তাকে কেন ছাড়িয়ে দিলেন যদি বলেন প্লিজ। মানে আসলে কাজের কোনো ত্রুটি হয়ে থাকলে আমিও সেটা জানলে নিজেকে শুধরে নিতে পারবো আর কি। কাজে ত্রুটি থাকলে তোমাকে সেটা তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হবে, এ নিয়ে তুমি বেশি ভেবো না। যাও যাও, গিয়ে নিজের কাজ করো। এরপর মোনা মাথা নিচু করে আস্তে আস্তে চলে যায়। মিস টরির চোখে যে অদ্ভুত হাসি মাখা ঝিলিক খেলে যায় তখন, সেটা তার নজরে পড়ে না। এই বাড়ির সবাই বেশ ভালো, বুড়ো দারোয়ান, মালি, রাঁধুনি মহিলা সবাই। তবে দারোয়ান বাদে সবাই রাতে বাড়ি ফিরে যায়। থেকে যায় শুধু মিস টরি আর মোনা নিজে। আজ 7 দিন তার এই নতুন বাড়িতে কাজ হয়ে গেল, কিন্তু যার এই বাড়ি সেই লেডি রোজমন্ডকে অবশ্য এখনো সে নিজে চোখে দেখেনি। উনি নিজের ঘর থেকে নাকি বেরোন না, ওনার সব কাজকর্ম মিস টরি নিজে হাতে করে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগলেও মোনা মাথা ঘামায়নি। মনিবের ব্যাপারে অযথা কৌতূহল দেখিয়ে তার কি লাভ, যেখানে এত অল্প পরিশ্রমের কাজে এত বেশি মাইনে পাওয়া যাচ্ছে। রোজ কি করতে হবে মিস টরি সেটা সকালেই মোনাকে বলে দেন। মোনা, আজ তোমাকে একটা কাজ করতে হবে। বলুন ম্যাডাম। দোতলায় যে ছবিগুলো আছে না, সেগুলো সবকটা নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। রোজ রোজ এক রূপো কাঁসার বাসন পরিষ্কার করতে করতে মোনার হাঁফ ধরে গেছিল। আজ বেশ একটা নতুন কাজ পাওয়া গেছে। সে একটা বালতি, পরিষ্কার জল আর একটা ঝাড়ন নিয়ে দোতলায় পৌঁছে যায়। ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে যায় সে। সার বেঁধে দেওয়াল জুড়ে সব সম্ভ্রান্ত মহিলাদের ছবি। তাদের রূপের ঝলকে চোখ যেন ঝলসে যাচ্ছে। অদ্ভুত। আচ্ছা, এই বাড়িতে কোনোদিন কি কোনো পুরুষ বাস করেনি? কথাটা মনে মনে ভাবল মোনা। তারপর আবার ভাবতে থাকে, এই ছবিগুলোর মধ্যে লেডি রোজমন্ডি বা কোনটা? দেখতে দেখতে সব কটা ছবি পরিষ্কার করা হয়ে যায়। দোতলার একদম শেষ প্রান্তে পৌঁছে যায় সে। দোতলার প্রায় সব ঘরেই তালা দেওয়া, এই একটা ঘর বাদে একদম শেষ প্রান্তের ঘরটা। দরজাটা অল্প খোলা, সেইটুকু দিয়ে যা একটু আলো ঢুকছে। ভেতরটা বেশ চাপা অন্ধকার। ভেতরে ঢুকবো? দেখবো কি আছে? না না, মিস টরিকে না বলে ঢোকাটা উচিত হবে। 4-5 ভাবতে ভাবতে ঢুকেই পড়ে মোনা। নিকষ কালো অন্ধকার ভেতরটা। হাতড়ে হাতড়ে একটা দেওয়াল খুঁজে পায় সে। হঠাৎ কিসে যেন ঠক্কর খায়। পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। চোখটা অন্ধকারে সইয়ে নিয়ে দেখতে থাকে জিনিসটাকে। একটা বড় আয়না দেখতে পায় সে, কিন্তু ঠিক সাধারণ আয়নার মতো নয়। কি রকম যেন ঘোলাটে, কিচ্ছু পরিষ্কার করে দেখা যায় না। অদ্ভুত তো, এরকম জিনিস তো আগে দেখিনি।
একটা জানলা খুলে যদি আলোতে কিছু বোঝা যায়। ওতে কি দেখছো বাছা? হঠাৎ ঘরের কোণ থেকে একটা খ্যান খ্যানে স্বর ভেসে আসে। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠে মোনা। ঘরের কোণের দিকে তার চোখ চলে যায়। দেখতে পায় একটা খাটের মধ্যে থেকে একটু একটু করে নড়তে নড়তে এগিয়ে আসছে একটা প্রায় কুণ্ডলি পাকানো কালো ছায়া। ভয় পেলি নাকি বাছা? তা বললে না তো, আয়নাটায় কিছু দেখতে পেলে কিনা? এক রাশ সাদা চুল, মুখের চামড়া ঝুলে পড়ছে, ফাঁকা ফাঁকা হলদেটে দাঁত নিয়ে ঠিক আগের মতোই খ্যান খ্যান করে হাসতে থাকে লেডি রোজমান্ড। ঠক ঠক করে কেঁপে চলেছে মোনা। এ কাজটা একেবারেই অনুচিত হচ্ছে সেটা সে জানে, কিন্তু লেডি রোজমান্ডের কুঁকড়ে যাওয়া শরীরটা আর ওই অজস্র বলি রেখায় ভর্তি মুখটা এত ভয়ঙ্কর দেখাচ্ছে অন্ধকারে যে সে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। বলি, এই মেয়ে, অত ভয় পেলে আমার বাড়িতে কাজ করবে কি করে শুনি? লেডি রোজমান্ডের গলার স্বরে এবার যেন কিছুটা অভিমান ঝরে পড়ে। না ম্যাডাম, আসলে অন্ধকারে না আচমকা ভয় পেয়ে গেছিলাম। অন্ধকার? তা বেশ বেশ, আমার তো অন্ধকারটাই জীবন বাছা। আমি আছি কিভাবে? এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না মোনা। তা কই বললে না তো, ওই আয়নায় তুমি কি দেখতে পেয়েছো? আগে বিশেষ কিছুই দেখা যাচ্ছে না, ওই শুধু নিজের ছায়াটাই অস্পষ্টভাবে একটুখানি। আর কিছুই দেখতে পাওনি? না ম্যাডাম। বেশ, আমাকে ধরে একটু বিছানাটায় শুইয়ে দাও না। বয়স হয়েছে তো মা, চোখে ভালো দেখি না কো। অবাক হয়ে যায় মোনা। একটু আগেও সে দেখেছে এই বুড়ি কিভাবে নিঃশব্দে খাট থেকে নেমে এসে তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল। যাকে মনি বলে কথা, সে লেডি রোজমান্ডকে ধরে এনে আস্তে আস্তে খাটের ওপর শুইয়ে দেয়। বুড়ির কুঁকড়ে যাওয়া শরীর হলে কি হয়, অসম্ভব ভারী। এই শীতের মরশুমেও মোনা ঘেমে যেতে থাকে। তুমি এবারে আসতে পারো বাছা, পরে দরকার হলে টরিকে দিয়ে ডাকিয়ে নেব। মাথা নেড়ে সেই ঘর থেকে বেরিয়ে আসে মোনা। মনে মনে ভাবে, উফ, কি ভয়ঙ্কর বুড়ির পাল্লাই না পড়েছিল। কিন্তু ওই ঘষা কাঁচের আয়নাটা নিয়ে বুড়ির এত আদিক্ষেতা কিসের, এটা তার কিছুতেই মাথায় আসছে না। যাকে বড় লোকদের যত অদ্ভুত খেয়াল, ও নিয়ে তার মাথা ঘামিয়েও লাভ নেই। মাসের শেষে মোটা মাইনেটাই আসল। মোনা চলে যেতেই দেখা যায় একটা কালো ছায়া ধীরে ধীরে লেডি রোজমান্ডের ঘরে প্রবেশ করছে। কি বুঝলেন ম্যাডাম? বুঝলাম তোমার চোখের জোর আছে আগের মতোই, কিন্তু ও তো আয়নায় কিছুই দেখতে পাচ্ছে না। আজ পাইনি কাল পাবে, সময় দিতে হবে তো, সময়। বেশ, আপনি যখন বলছেন তাহলে তাই হবে। চিন্তা করো না টরি, তোমার ভাগ তুমি পাবে। হিসেবটা মনে আছে তো? তোমার 1, আমার কিন্তু 3। দেখতে দেখতে বেশ অনেক দিন কেটে গেছে। মাঝে কদিন ছুটি নিয়ে মোনা নিজের দেশের বাড়ি থেকে ঘুরেও এসেছে। মোটা মাইনের পরিমাণ তো ছিলই, তাছাড়াও ছিল মিস স্টোরির পাঠানো বিভিন্ন উপঢৌকন। বাড়ির লোকও খুব খুশি। বাড়ির লোকের খুশিতেই খুশি মোনা। ওদের জন্যই তো এত দূরে দাঁত কামড়ে পড়ে থাকা।
অবশ্য প্রথম প্রথম যে অস্বস্তিগুলো কাজ করতো এ বাড়িতে কাজ করার সময় তার অনেকটাই মোনা কাটিয়ে উঠতে পেরেছে। মিস স্টোরি নয়, এখন সে নিজে বুড়ি রোজমান্ডের দেখাশোনা করে। প্রথম দিন বুড়িকে যতটা ভয়ঙ্কর লেগেছিল, এখন সে কথা ভাবলে নিজের বোকামির জন্য বেশ হাসি পায় মোনার। বুড়ি মানুষ বেশ ভালো, গপ্পগুজব করে, তার বাড়ির লোকের খবর নেয়, নিজের যৌবনের রসালো সব গল্প শোনায়, আর মাঝে সাঝে এটা সেটা উপহার দেয়, সেটা খাওয়ার জিনিস হোক বা দামি পোশাক কিংবা সমুদ্রের নুড়ি পাথর। তবে হ্যাঁ, রোজ নিয়ম করে বুড়ি সেই এক প্রশ্নটা কিন্তু করেই যায়। কোনো ক্লান্তি নেই বুড়ির, অন্তত এই একটা ব্যাপারে। আর মোনাও সেই একই উত্তর দিয়ে যায়, না ম্যাডাম, নিজের অস্পষ্ট ছায়া ছাড়া আর কিছুই তো দেখতে পাচ্ছি না ওখানে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। সে যখন বুড়ির গা হাত পা মুছে দিয়ে পোশাক বদলে দিচ্ছিল, বুড়ি রোজমান্ড আবার জিজ্ঞেস করে উঠল, কি মোনা, আজকে তুমি আয়নাটায় কি দেখতে পাচ্ছ? আজকেও শুধু আমার মুখটা অস্পষ্টভাবে। ওটা কি? কথা শেষ করতে গিয়েও আটকে যায় মোনা। কি যেন একটা কালো মতো জিনিস ঘুরে বেড়াচ্ছে আয়না জুড়ে। কোনো পোকা টোকা ঢুকে পড়েছে নাকি? কিন্তু তা কি করে সম্ভব? ঘষা কাঁচ বলে স্পষ্টভাবে কিছু দেখা যায় না, তাই সে এগিয়ে যায় আয়নাটার দিকে, ঝুঁকে পড়ে ভালোভাবে দেখতে থাকে। কি দেখতে পাচ্ছ শিগগির বলো আমাকে। শিউরে ওঠে মোনা। সেই প্রথম দিনের মতো বুড়ি কখন যে নিঃশব্দে এসে তার ঘাড়ের কাছে হিম শীতল নিঃশ্বাস ফেলেছে সে বুঝতেই পারেনি। ঠিক স্পষ্টভাবে কিছু দেখতে পাচ্ছি না ম্যাডাম, কিন্তু কি একটা কালো জিনিস ঘুরছে। তুমি এখন আসতে পারো মোনা? টরিকে আমার ঘরে আসতে বলো এক্ষুনি। কিন্তু ম্যাডাম, আপনার পোশাক পরানো যে বাকি আছে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, যেটা বললাম সেটা করো। মোনা বেরিয়ে যায়, আর যাওয়ার পথে মিস স্টোরিকে সব বলে যায়। অদ্ভুত মানুষ কিন্তু এই বুড়ি রোজমান্ড। কিরকম এই ঠান্ডার মধ্যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে খ্যাক খ্যাক করে হাসছে, এসবই ভাবতে থাকে মোনা। কিন্তু ওই আয়নাতে সে আজ ওটা কি দেখতে পেল? কই এতদিন তো তার চোখে কিছু পড়েনি। কে জানে বাবা, বড় লোকদের রকম সকম সে এখনো ঠিক বুঝে উঠতে পারে না। এসো টরি, এসো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। উফ, কতদিন ধরে যে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে আছি আমি টরি, কতদিন। ম্যাডাম, ম্যাডাম আপনি পোশাক পরে নিন, আপনার ঠান্ডা লেগে যাবে। আর কিচ্ছু লাগবে না টরি, আনন্দ করো, আনন্দ। এই ভাঙা চোরা শরীর আর নয়, নতুন নতুন শরীর। তাহলে আজকেই কি? মূর্খ, এতগুলো বছর এক জিনিস দেখে আসছো, তাও ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ নয়, কাল হ্যালোউইন। কাল রাতেই সব হবে, সব হবে কাল। একটা কথা মনে রেখো টরি, এবারে কিন্তু আগের বারের মতো ভুল হলে তিনি কিন্তু আর তোমাকে ছেড়ে দেবেন না, আমিও কিচ্ছু করতে পারবো না। ও মাফ করবেন ম্যাডাম, আমি কথা দিচ্ছি এবারে আর কোনো ভুল হবে না, আমি সব ঠিক করে দেব। সেটাই যেন হয়, মনে রেখো। তিনি খুশি হলেই কিন্তু আমি 30, তুমি 10। উফ, আবার নতুন জীবন, নতুন রক্ত,
নতুন চামড়া। এবারে শুধু একা লেডি রোজমেন্ট নয়, মিস স্টোরিকেও অনেক দিন পর প্রাণ খুলে হাসতে দেখা যায়। আজ হ্যালোউইন। গ্রামের বাড়িতে থাকলে সবাই মিলে কত আনন্দ উৎসব করত, কত রং বেরঙের ক্যান্ডি, ভাই বোনদের সাথে মিলে কত কিম্ভূত কিমাকার পোশাক বানাতো। কিন্তু না, এখানে আর সেসব কোথায়। থাকার মধ্যেই বিরাট একটা খাঁ খাঁ বাড়ি, বুড়ো দারোয়ানটা বাদে সবাই চলে গেছে তাদের যার যার দেশের বাড়িতে। শুধু যেতে পারেনি সে, মোনা নিজে। যেতে দেওয়া হয়নি বলা ভালো, অনেক অনুরোধ করেছিল সে, কিন্তু ওই শুকনো বুড়ি আর তার চামচা টরি কিছুতেই আজ ছুটি দিল না। বলেছে আজ নয় কাল যেতে, আজ নাকি গোটা দোতলাটা ঝাড়পোঁছ করতে হবে। মেনে নিয়েছে মোনা। মেনে নেওয়া ছাড়া তার আর করারই বা কি আছে? ওনারা মনিব, মাইনে দেন। সারাদিন এক টানা কাজ করে বিকেলের দিকে স্নান ঘরে ঢুকলো মোনা। গোটা বাড়িটায় এই একটা জায়গা তার বড্ড আপন মনে হয়। একবার ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিলেই ব্যাস, তার নিজস্ব একটা গোটা পৃথিবী যেন। সেখানে কেউ তাকে বকবে না, কিচ্ছু বলবে না, বারণ করবে না, আর সব থেকে বড় কথা, কেউ নজর রাখবে না। বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে সে। স্নানঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক খুলতে শুরু করে মোনা। প্রথম প্রথম এত বড় আয়নার সামনে দাঁড়াতে বড্ড লজ্জা লাগতো তার, কিন্তু এখন ওই আয়নাকেই তার বড্ড আপন মনে হয়। আয়নার চোখে চোখ রেখে সে দেখতে থাকে তার ইউনিফর্মের আড়ালে ঢাকা পড়ে থাকা যৌবনের গোপন বিভাজিকাগুলোকে। কবে তার শরীরে যে যৌবনের পূর্ণ জোয়ার এসেছে তার খেয়াল সে রাখেনি। একটা সুউচ্চ বুক ভেদ করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে তো কুৎসিত নয়, বরং বেশ সুন্দরী বলা যায়। কোনো রাজকুমার কি কোনো দিনও আসবে না এই নরকপুরী থেকে, এই দুঃখ দৈন্যের জীবন থেকে তাকে উদ্ধার করতে? কে জানে। এক ফোঁটা গরম জল বেরিয়ে আসে মোনার চোখ থেকে। ধীর পায়ে সে বাথটাবের দিকে এগিয়ে যেতে থাকে। ওই বাথটাবের ঠান্ডা জলের বলিষ্ঠ আলিঙ্গনে সে পরম শান্তি পায়। তার কামনা বাসনাগুলো সব যেন পূর্ণতা খুঁজে পায় ওই জলে। হঠাৎই মাথাটা কেমন জানি ঘুরে যায় মোনার। তার শরীরে তো রোগ জ্বালা নেই বললেই চলে, তবে আজ কি হলো? ঘোলাটে দৃষ্টিতে মোনা চারপাশটা দেখতে থাকে। আয়নার দিকেও তার চোখ পড়ে, কিন্তু ও কি, ওখানে কি যেন একটা কালো মতো জিনিস সজোরে ঘুরছে না? কি করবে সে? চিৎকার করে কাউকে ডাকবে, নাকি উঠে গিয়ে নিজে একবার দরজাটা খোলার চেষ্টা করবে? কিন্তু না, কোনোটাই সে আর করতে পারে না। তার আদুল শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান হারায় মোনা। কিছুক্ষণ পরে দেখা যায় স্নান ঘরের দরজাটা বাইরে থেকে খুলতে শুরু করেছে। দরজা ঠেলে ভেতরে ঢুকে আসে মিস টোরি। মোনার নগ্ন শরীরটাকে পাঁজা কোলা করে অবলীলায় তুলে ফেলেন তিনি, আর তারপর সিঁড়ি দিয়ে ধীরে ধীরে সোজা দোতলার দিকে উঠতে থাকেন।
আজ ৩৫ বছর ধরে অপেক্ষা করে আছি প্রভু এই দিনটার জন্য। আপনার কথা মতো ১৭টি বলিদান সম্পন্ন করেছি। আজ ১৮ নম্বরের পালা। এই দান গ্রহণ করুন আপনি। তুষ্ট হন প্রভু, জেগে উঠুন আপনি। Acto non verbae donaram ed infinitam। এতগুলো বছর ধরে যে অপরিসীম বিপদের ঝুঁকি নিয়ে আপনার সেবা করে চলেছি প্রভু, করুণা করুন আমার ওপর। শুধু ৩০ বছর কমানো নয়, আমাকে পূর্ণ যৌবন দান করুন প্রভু। জেগে উঠুন আপনি, জাগুন। ante baliam adrest facere। পূর্ণ রূপ ধারণ করুন প্রভু। এই পৃথিবীতে আপনাকে অন্ধকারের শাসন কায়েম করতে হবে, আর আপনার সেই সংগ্রামে আমাকেও আপনার দাস করে নিন প্রভু। জেগে উঠুন আপনি, জাগুন। ক্রিয়াতো এক্স নিহিলো পেতার ফ্যামিলিয়াস। কানে এক টানা ভেসে আসছে কিছু অদ্ভুত ল্যাটিন শব্দ। জ্ঞান ফিরে আসে মোনার। মাথাটা এখনো ভার হয়ে আছে তার, আর চোখের দৃষ্টিও ঘোলাটে। ঘরের অন্ধকারে চোখ সইয়ে নিয়ে এসে দেখতে পায় সে এখন লেডি রোজমন্ডের ঘরে। ওই তো আয়নাটার সামনে বুড়ি একটা কালো জোব্বা পরে দাঁড়িয়ে রয়েছে। একটা বই মুখের সামনে ধরে ল্যাটিন ভাষায় কি যেন বলে চলেছে। আর ঘরের একটা কোণে চোখ বুজে হাঁটু গেড়ে যে বসে রয়েছে সে মিস টোরি। ধীরে ধীরে তার সব মনে পড়তে থাকে। চিৎকার করে সে উঠে পালাতে চায়, কিন্তু পারে না। বুঝতে পারে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় তাকে একটা ত্রিভুজ আকৃতির কাঠের কাঠামোর সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। Leave me, you bloody swine! Leave me! সে চিৎকার করে, কাঁদে, গালাগাল দেয়, দেহের শেষ শক্তিবিন্দুটাকেও কাজে লাগায়। হাতের ছাল চামড়া উঠে রক্ত বেরোতে শুরু করে, কিন্তু না, সেই বন্ধন আলগা হয় না। বুড়ি রোজমন্ড বলে ওঠেন, তুমি মিছেই চেষ্টা করছো বাছা। আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমাকে ধরে রেখেছেন কেন? ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আমি থাকবো না এখানে। আমি বাড়ি যাব। আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? ছেড়ে দিন, আমি বাড়ি যাব। ছেড়ে তো তোমাকে দেবই, কিন্তু এখন না, উনি তোমাকে ওনার শীষ মহলের রানী করে নেবেন। তারপর আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিন। আমার বাড়িতে বুড়ি মা, ছোট ভাই বোন আছে। আমাকে যেতে দিন প্লিজ, প্লিজ। আমি ছাড়া ওদের আর কেউ নেই ম্যাডাম। আমাকে ছেড়ে দিন ম্যাডাম। কোথায় আমি তোমাকে অমরত্ব দেব বলছি, আর তুমি সামান্য পার্থিব বন্ধন নিয়ে কান্নাকাটি করছো। বাড়ির লোকেদের নিয়ে ভেবো না, অনেক
অনেক টাকা আমি ওদের পাঠিয়ে দেব। তুমি শুধু আত্মবলিদানের জন্য প্রস্তুত হও। শুরুতে একটু কষ্ট হবে, আর তারপর দেখবে কি শান্তি আর শান্তি। দেখবে আমাদের ঈশ্বর কি বিরাট, ক্রাইস্টের মতো দুর্বল নন, কি অসীম তার ক্ষমতা। ইনজেন্স পোটেন্স ক্রিয়াতো এক্স নিহিলো পেটার ফ্যামিলিয়াস। চলি যাও, আমার প্রার্থনা শেষ। তোমার কাজটা এবারে সম্পন্ন করো। মোনা দেখতে পায় মিস স্টোরি ধীর পায়ে এগিয়ে আসছে তার দিকে। তার হাতে ধরা একটা পুরনো দিনের ছুরি। মোমবাতির আলোয় সেই ছুরির ধার যেন প্রতিফলিত হতে থাকে মিস স্টোরির দুই চোখে। চোখ বন্ধ করে ফেলে মোনা। কিভাবে এই বিপদ থেকে সে উদ্ধার পাবে সে আর ভাবতে পারছে না। তার শরীর আর দিচ্ছে না, হাঁটুগুলোতে আর বল নেই। এভাবে বাঁধা না থাকলে সে কখন বোধহয় হুমড়ি খেয়ে পড়ে যেত। নিজের শরীরের ওপর দুটো হাতের স্পর্শ পায় মোনা। অস্বাভাবিক ধরনের ঠান্ডা সেই হাতগুলো। শিউরে ওঠে সে। অস্থিরভাবে হাত দুটো ঘুরে চলেছে তার গোটা শরীর জুড়ে। হঠাৎ তারা থেমে যায়। অজানা আশঙ্কায় স্তব্ধ হয়ে যায় মোনা। হঠাৎ কে যেন এক ঝটকায় তার এক গাছা মাথার চুল উপড়ে নেয়। যন্ত্রণায় কোকিয়ে ওঠে সে। চোখ খুলতে বাধ্য হয় মোনা। দেখে তার ছেঁড়া চুলের গাছাটা হাতে ধরে পাগলের মতো হেসে চলেছে মিস স্টোরি। সেইভাবে হাসতে হাসতে মিস স্টোরি তার অন্য হাতে ধরা ছুরিটা আমূল বিঁধিয়ে দেয় মোনার উরুতে। ফিনকি দিয়ে রক্তের ধারা নেমে আসে। মোনার মনে হয় যে তার প্রাণ বায়ু বেরিয়ে যেতে আর বেশি বাকি নেই বোধ হয়। একটা ছোট পাত্রে সেই চুইয়ে পড়া রক্ত ধরতে থাকে মিস স্টোরি। ব্যাস ব্যাস, হতেই হবে। ওগুলো নিয়ে আসো আমার কাছে টরি। টরির হাত থেকে চুলের গোছা আর রক্তের পাত্রটা প্রায় ছিনিয়ে নেন তিনি। আর তারপর সেই চুলের গোছাটা পাত্রের রক্তের মধ্যে চুবিয়ে নিয়ে একটু একটু করে মুছতে থাকেন সেই কালো আয়নাটা। কি অদ্ভুত ব্যাপার! সেই ঘষা কাঁচ একটু একটু করে পরিষ্কার হতে থাকে, যেন একটা সম্পূর্ণ নতুন আয়না। বিস্ফারিত চোখে সেই দৃশ্য দেখতে থাকে মোনা। তার অবাক হওয়ার তখনও কিছুটা বাকি ছিল। আয়নাটা যত পরিষ্কার হতে থাকে সে দেখতে পায় যে কালো জিনিসটাকে আগে পোকা বলে ভুল করেছিল সেটা ক্রমশ একটা মানুষের কায়ার আকার নিচ্ছে। অবশ্য সেটাকে সম্পূর্ণ মানুষ বলা চলে না। নিদ্রা থেকে জেগে উঠুন প্রভু। লেডি রোজমন্ড আর মিস স্টোরি দুজনকেই দেখা যায় মাটিতে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে মাতালের মতো চিৎকার করে চলেছেন তারা। ধীরে ধীরে আয়নায় কায়াটা সম্পূর্ণ হয়। উফ, কি ভয়ঙ্কর সেই মূর্তি! সে ভগবান, শয়তান নাকি একটা মানুষ মোনা বুঝতে পারে না। শুধু বুঝতে পারে সে চাইলেও চোখ ফিরিয়ে নিতে পারছে না সেই মূর্তিমান বিভীষিকার দিক থেকে। মোনার চোখ দুটো স্থির হয়ে যায় সেই কায়ার চোখের ওপর। কি তীব্র তৃষ্ণা সেই দৃষ্টিতে! তার সারা শরীর যেন ঝলসে যেতে থাকে। হঠাৎ একটা কালো রোমশ হাত বেরিয়ে আসে সেই আয়না থেকে। মোনার শরীরকে স্পর্শ করে সেই হাত। একসাথে যেন হাজার হাজার ছুঁচ তার শরীরে প্রবেশ করছে। মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে ওঠে মোনা। বাচ্চাদের মতো আনন্দে হাততালি দিয়ে লাফাতে থাকেন বুড়ি রোজমন্ড। মাথার চুলগুলো সাদা হয়ে যেতে থাকে।
তার টান টান যৌবন একটু একটু করে জীর্ণ হতে থাকে, চামড়া কোঁচকাতে শুরু করে, তার সমস্ত প্রাণ রস একটু একটু করে চুষে খেতে থাকে সেই ক্ষুধার্ত কায়া। হঠাৎ একটা প্রচণ্ড আওয়াজ হয় ঘরের দরজায়। কে যেন চরম আক্রোশে লাথির পর লাথি মারছে। দড়াম করে পাল্লা দুটো খুলে যায়। দেখা যায় রক্তমাখা বন্দুক হাতে এক যুবক দাঁড়িয়ে আছে, সেই মরিস। আমি বলেছিলাম না আমি ফিরে আসব। তোদের শয়তানি খেলা আজই শেষ করব চিরতরে। তোদের পাপের শাস্তি ঈশ্বর নয়, আমি দেব। কিছুক্ষণের জন্য হকচকিয়ে যান লেডি রোজমন্ড, বুঝে উঠতে পারেন না কি করবেন। কিছু ভাবার আগেই দেখেন মিস স্টোরি চিৎকার করে হাতের ছুরিটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মরিসের উপর। এরপর একটা গুলির শব্দ, একটা তীব্র আর্তনাদ, আর কাটা মুরগির মতো মিস স্টোরির শরীরটা এক পাশে ছিটকে পড়ে কাঁপতে থাকে। আবার একটা গুলির শব্দ, ঝন ঝন করে ভেঙে পড়ে সেই আয়না। প্রচণ্ড চিৎকার করে বুড়ি রোজমন্ড সেই ভাঙা কাঁচগুলোর ওপর গিয়ে আছড়ে পড়ে। মরিস এগিয়ে যায়, তার গায়ের ওভারকোটটা খুলে জড়িয়ে দেয় মোনার গায়ে, আর তারপর তার শরীরের বাঁধনগুলো একটার পর একটা করে খুলতে থাকে। আচ্ছা, আয়নায় কাকে দেখা যায় বলো তো? এটা আবার কিরকম প্রশ্ন? যে দেখে তাকেই দেখা যায়। আমতা আমতা করে জবাব দিয়ে আমি। শনিবারের সন্ধে হতে না হতেই নিয়ম মাফিক নতুন গপ্পের সন্ধানে চলে এসেছিলাম প্রফেসর সোমের বাড়ি। ঢুকে সবে জমিয়ে বসেছি, আর তারপরে প্রফেসরের এই উৎকট প্রশ্নবাণ। তিনি বললেন, শুধু কি তাই কৌশিক? শুধু কি নিজেকেই দেখা যায়? মানে ফোকাসের মধ্যে যা যা পড়ে সবই দেখা যাবে, মানে যেগুলো আলো প্রতিফলিত করতে পারে আর কি। বেশ। আচ্ছা, প্রোজেরিয়া সম্বন্ধে তুমি কিছু জানো? প্রোজেরিয়া মানে সেই অসুখটা, মানে যেটাই খুব কম বয়সেই বার্ধক্য এসে যায়, সেটা? এক্স্যাক্টলি, একদম ঠিক ধরেছ। বলছি, আয়না প্রতিফলন প্রোজেরিয়া রিলেশনটা কিন্তু ঠিক ধরতে পারছি না স্যার। পারবে। আগে এক কাপ করে কড়া কফি হোক, তারপর। প্রফেসর উঠে গেলেন কফির কথা বলতে, আর আমিও নড়ে চড়ে বসলুম একটা নতুন গপ্পের আশায়। আমি তখন ডরসেটে চার্চের একটা মেডিকেল ক্যাম্পে কাজ করছি, বুঝলে। তা সেখানেই এক চিকিৎসক ভদ্রলোকের সঙ্গে আমার হঠাৎ করে বেশ আলাপ জমে ওঠে। কফির কাপটা রাখতে রাখতে বললেন প্রফেসর, কথায় কথায় উনি জানতে চান আমার ভিনদেশি হওয়া সত্ত্বেও এভাবে চার্চে পড়ে থাকার কারণ কি, আরও বিভিন্ন সব প্রশ্ন করলেন ভদ্রলোক। প্রথমে ভেবেছিলাম আমার প্রফেশনটা শুনে খুব হাসাহাসি করবেন উনি, কারণ না, হাজার হোক মেডিকেল সায়েন্সের লোক। কিন্তু দেখলাম পুরো উল্টো। কি দেখলেন প্রফেসর? দেখলাম হাসি খুশি মানুষটা হঠাৎ করে বেশ গম্ভীর হয়ে গেলেন। তারপর আমার কানের কাছে মুখ নিয়ে এসে ধীরে ধীরে বললেন উনি আমাকে কিছু গোপনীয় কথা বলতে চান। আমি যেন ওনার সাথে ওনার বাড়িতে যাই। দিয়ে আপনি গেলেন? সাধারণত কোনো অপরিচিত লোকের বাড়ি আমি যেতে চাই না, কিন্তু ভদ্রলোকের এই হঠাৎ রূপান্তর আমাকে বেশ ভাবিয়ে তুলেছিল। তাই একরকম বাধ্য হয়েই গেলাম। ক্যাম্প থেকে মাইলখানেক দূরে ছিল ডক্টর মার্সের বাড়ি। বাড়িতে পৌঁছানোর পর উনি
আমাকে একটা ফটো অ্যালবাম দেখালেন আর এক অদ্ভুত কাহিনী শোনালেন। উফ, যাক, শেষমেশ মা ঘুমিয়েছে। বাবা রোজ সকালে যা পই পই করে সাবধান করে দিয়ে যায়, সে তো ভেবেছিল আজ আর বেরোতেই পারবে না। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসে জেনি। দুপুরে এই সময়টা তাকে একবার বেরোতে হবেই, নইলে দম বন্ধ হয়ে আসে তার। এই হ্যালোইনের মাসটা এলেই শুধু তার বাবা মাই নয়, গোটা গ্রামটাই যেন বদলে যায়। ঘরের সব আয়নাগুলো ফেলে দেওয়া হয়, জানলা দরজার কাঁচগুলোও ঢেকে দেওয়া হয়, এমনকি চকচকে বাসনগুলো পর্যন্ত কাপড়ে মুড়ে দেওয়া হয়। হাসি খুশি প্রাণচঞ্চল গ্রামটা যেন মুহূর্তের মধ্যে শ্মশানের নীরবতায় রূপান্তরিত হয়। আর ছোটদের ওপর এসে পড়ে নানা বিধি নিষেধের পসরা। বাইরে একা একা তো দূরের কথা, একেবারেই বেরোনো বন্ধ। কোনো রকমভাবে কোনো কাঁচে কিংবা আয়নায় মুখ দেখা যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে না, ইত্যাদি। কেন যাওয়া যাবে না, এই প্রশ্নের উত্তরে শুধু জুটেছে বকুনি। জেনির একদম ভালো লাগে না সারা দিন এই বদ্ধ ঘরে বসে থাকতে। সে যতই খেলনার জিনিস দিয়ে বাবা মা তাকে ভোলাতে চাক না কেন। যদিও জেনির সব বন্ধুবান্ধব এই ব্যাপারটা মেনে নিয়েছে, তারা ঘরেই বসে থাকে হ্যালোইনের এই মাসটা। ওরা সব এক একটা মস্ত বোকা, মনে মনে ভাবে জেনি। ব্যাস, আর সদর দরজাটা খোলার অপেক্ষা, তারপরেই মুক্ত পৃথিবী। বদ্ধপুরী থেকে বেরিয়ে আসে জেনি, আর তারপর এক দৌড়ে বামুন পাহাড়ের চূড়াতে, যেখানে রামধনু খেলে যায়। বুক ভরে নিঃশ্বাস নিয়ে নেয় সে। হাতে মাত্র সময় মিনিট 10, তার মধ্যেই ফিরতে হবে, নইলে মা জেগে যাবে, আর মা জেগে গেলেই ব্যাস। বামুন পাহাড়ের চূড়ায় থাকা দিঘিটা তার সব থেকে প্রিয় জায়গা। শীতের শুরুতে একটু একটু করে জমতে থাকে সেটা। রোজ এসে এসে দেখে টলটলে জল ভর্তি দিঘিটা কিভাবে একটু একটু করে তুষারের কবলে চলে যাচ্ছে। আজও সে একইভাবে দেখছিল, দিঘির জলে ঝুঁকিয়ে পড়ে এক মনে। হঠাৎ দিঘির শান্ত জল তোলপাড় করে কি যেন একটা দূর থেকে সজোরে তার দিকে এগিয়ে আসতে থাকে। জেনি আপ্রাণ চেষ্টা করে পাড় থেকে এক ঝটকায় দূরে সরে আসতে, কিন্তু কৌতূহল একটা বড্ড বাজে জিনিস, সে পারে না। আর তখনই ঘটে যায় সর্বনাশটা। দুটো কালো রোমশ হাত জল ভেদ করে উঠে আসে আর জড়িয়ে ধরে জেনির মুখটা। আতঙ্কে সে চিৎকার করে ওঠে। কি হয়েছে, কি হয়েছে মা? এ কি ঘুমের মধ্যে তো চিৎকার করছিস কেন? না, এ কি সর্বনাশ! ওর মাথার কাছে এই আয়নাটা কে রেখেছিল? না, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। জেনি! মায়ের চিৎকার শুনে ধরফর করে উঠে বসতে চায় জেনি, কিন্তু পারে না। তার সারা শরীরে অসংখ্য সূচ ফোটানোর যন্ত্রণা। মাথাটা অসম্ভব ভারী হয়ে আছে। শুধু এটা বুঝতে পারে যে সে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল, কিন্তু তার স্বপ্ন দেখার জন্য মা এত চিৎকার করে কাঁদছে কেন? না, তার মাথা আর কাজ করছে না। আপ্রাণ চেষ্টা করে সে পাশ ফেরার চেষ্টা করতে থাকে, আর তখনই চোখে পড়ে তার পাশে রাখা বড় আয়নাটা। ও কি, আয়নায় তো তার মুখ দেখা যাচ্ছে না। ওখানে ওই বুড়ি মানুষটাই বা কে? না, আর সে ভাবতে পারে না। সারা শরীরটা থর থর করে কাঁপতে থাকে জেনির। সে জ্ঞান হারায়। দেখুন, যদিও আমার এই বিষয়ে খুব একটা বেশি আইডিয়া নেই ডক্টর মার্স, তো খালি চোখে দেখে মনে তো হচ্ছে সব প্রোজেরিয়া পেশেন্ট।
এক্স্যাক্টলি সোম, তুমি ঠিক ধরেছ। বাই দ্য ওয়ে, তোমাকে নাম ধরে ডাকলাম বলে আবার কিছু মনে করলে না তো? একেবারেই না। আমি আপনার চেয়ে বয়সে এবং অভিজ্ঞতায় দুটোতেই বেশ ছোট, তাই নাম ধরে ডাকলে আমার ভালোই লাগবে। বেশ, তবে তুমি করেই বলছি। আচ্ছা, এই অ্যালবামের ছবিগুলোতে কোনো বিশেষত্ব তোমার নজরে পড়ছে কি? আগে সেভাবে তো বুঝতে পারছি না, তবে প্রতিটা রোগীর আশেপাশের পরিবেশ সব একই ধরনের। আচ্ছা, এটা কি কোনো রোগীদের ক্যাম্প ট্যাম্প জাতীয় কিছু? জানতাম তোমার এটা চোখ এড়াবে না। না, এটা কোনো ক্যাম্প বা ডায়াগনোসিস সেন্টার নয়। এদের মধ্যে একটাই মিল, এরা সব এক গ্রাম থেকে এবং প্রত্যেকেই মেয়ে। মানে ঠিক বুঝলাম না। কয়েক বছর আগে একবার এক গ্রামে মেডিকেল ক্যাম্প করতে গিয়ে আমি এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হই, বুঝলে সোম। যে ঘটনা আমার এত বছরের অভিজ্ঞতা, মেডিকেল সায়েন্সের লজিক সব কিছুকে এক নিমেষে গুলিয়ে দিয়েছিল। বেশ, তো আমাকে খুলে বলুন না। যদিও আমার ক্ষমতা খুবই সীমিত, তবু দেখি কোনো আলোকপাত করতে পারি কিনা। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে এত দূর ডেকে নিয়ে এলাম। যেন সেই গ্রামে বেসিক্যালি কুষ্ঠ রোগীদের জন্য ক্যাম্প করতে গিয়েছিলাম আমরা। তো হঠাৎ একদিন এক ব্যক্তি এসে আমার হাত পা ধরে টানাটানি করতে থাকে। সে প্রায় পাগলের মতো অবস্থা। তার মেয়ে নাকি রাতারাতি বড়িয়ে গেছে, আমাকে সারিয়ে দিতে হবে। তারপর এবার আমি সেই ব্যক্তির সাথে ওনার বাড়ি যাই, গিয়ে ওনার মেয়েকে দেখি। আপাত চোখে প্রজেরিয়া কেসই মনে হলো, কিন্তু কিন্তু কি? উনি যেটা বললেন যে রাতারাতি এই ঘটনা ঘটেছে, যেটা মেডিকেল সায়েন্সের থিওরি সাপোর্ট করে না। আর সব থেকে অবাক ঘটনা কি জানো? কি? ওদের প্রতিবেশীরাও ওটাকে সাপোর্ট করলো। এটা নাকি ওই গ্রামের অভিশাপ। অনেক বছর আগে লেডি রোজমন্ড নামে এক ডাইনি বুড়ি নাকি ওই গ্রামে বাস করত। সে নাকি জোয়ান জোয়ান মেয়ে ধরে এনে তাদের বয়স চুরি করে আজীবন যৌবন ধরে রাখার পরিকল্পনা করেছিল। লোকচক্ষুর আড়ালে তাদের এই ব্যবসা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক যুদ্ধফেরত সৈনিক তার এই কার্যকলাপ ধরে ফেলে। তার বাগদত্তাও নাকি বুড়ির এই জঘন্য পরিকল্পনার শিকার হয়ে প্রাণ হারিয়েছিল। যাই হোক, সেই যুবক সৈনিক গ্রামবাসীদের সাহায্য নিয়ে বুড়িকে হাতে নাতে ধরে ফেলে। ঘটনার আকস্মিকতায় গ্রামবাসীরা বুড়ির প্রাসাদোপম বাড়িটাকে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয়। তখন নাকি সেই লেডি রোজমন্ড, তার সাগরেদরা আর সেই সৈনিকও ওই ঘরের মধ্যেই ছিল। সবাই আগুনে পুড়ে মারা যায়। আর তারপর থেকেই নাকি শুরু হয় বুড়ির অভিশাপ। কি রকম অভিশাপ? এই প্রতি 5 বছর অন্তর নাকি হ্যালোউইনের দিন কোনো কোনো যুবতী মেয়ে তার জীবনের বছরগুলো হারিয়ে ফেলে আয়নায় মুখ দেখে ফেললে। তাই ওরা শুধু হ্যালোউইনের দিনটাই নয়, পুরো হ্যালোউইনের মাসটাই সব আয়না, কাচ ইত্যাদি ঢেকে রাখে প্রিকশন হিসেবে। কিন্তু শত নিরাপত্তা সত্ত্বেও কেউ কেউ ভুল করেই ফেলে, আর তার মাসুল দিতে হয় তাকে, যেমন এই ব্যক্তির মেয়েটি দিচ্ছে। ভারী অদ্ভুত তো। হ্যাঁ সোম, আমারও বিশ্বাস করতে খুব অসুবিধা হয়েছিল, কিন্তু সারা গ্রাম জুড়ে আরও অনেককে খুঁজে পেলাম। নর্মাল চিকিৎসা প্রণালীর প্রয়োগ ছাড়া আর আমার কিছু করার ছিল না সেই সময়। আমি ফিরে এসেছিলাম মনে অনেক প্রশ্ন নিয়ে। তা আপনি আমার কাছে কি এক্সপেক্ট করেন? তোমার সাথে পরিচয় হওয়ার পর আমার মনে হয়েছে এর থেকে যোগ্য লোক আমি আর পাবো না। তুমি যাবে আমার সাথে সেই গ্রামে একবার, যদি কোনো সমাধান খুঁজে পাও। কারণ বিজ্ঞানের লোক হিসেবে আমার পক্ষে এই ঘটনাটা মেনে নেওয়া বড্ড মুশকিল সোম। বেশ, তো আমার কোনো আপত্তি নেই, কারণ
এই অজানা প্রশ্নগুলোর উত্তর খোঁজাই আমার পেশা। তবে হ্যাঁ, আমাকে কিছুদিন সময় দিন, মানে চার্চের সাথে কথা বলতে হবে। আর কদিন বাদে তো হ্যালোইনও আসতে চলেছে, ওই সময়ই যাওয়া হোক তাহলে। বেশ, তাহলে ওই কথাই থাকলো। তুমি আমাকে জানাবে সময়টা, আমি হাসপাতাল থেকে অগ্রিম ছুটি নিয়ে নেব, তারপর বেরিয়ে পড়ব। আপনি গেলেন? হ্যাঁ, যাব না কেন? আমি তো এই সব সুযোগের অপেক্ষাতেই থাকতাম। দাঁড়াও, একটু গলা ভিজিয়ে নি, অনেকক্ষণ বুকে বুকে গলা একেবারে বসে গেছে। দিয়ে সেই গ্রামে গিয়ে কি দেখলেন? গ্রাম দেখার আগে বলি কিভাবে সেই গ্রামে গেলাম। একেবারে পাণ্ডব বর্জিত সেই জায়গা। টানা 2 দিন ট্রেন, ঘোড়ার গাড়ি এইসব করে সেখানে পৌঁছলাম। চারিদিকে পাহাড় ঘেরা, আর মাঝে মালভূমির মতো একটা জায়গা। সেখানেই গ্রামটা গড়ে উঠেছে। সব মিলিয়ে ওই 50-60টা ঘর হবে। সবারই প্রায় ফার্ম হাউস, সব চাষাবাদ করা মানুষ, সবাই সবাইকে চেনে। এত সুন্দর ছবির মতো একটা গ্রামকে দেখলে বাইরে থেকে বোঝাই যায় না যে এরা ভেতরে ভেতরে এইরকম একটা অসুখের বীজ বয়ে নিয়ে চলেছে। ডক্টর মর্স সে ব্যক্তিটিকে আগেই টেলিগ্রাম করে দিয়েছিলেন। আমরা সোজা ওনার বাড়িতে গিয়েই উঠলাম। ভদ্রলোকের নাম জন স্যামুয়েল। আচ্ছা, তো ওনাকে আপনাদের আসার আসল উদ্দেশ্যটা জানিয়েছিলেন? হ্যাঁ, টেলিগ্রামে ডক্টর মোর্স সব কথাই জানিয়েছিলেন। জন খুব খুশি হয়েছিল আমাদের আশায়, কারণ সামনেই হ্যালোইন। আবার কার সর্বনাশ ঘটবে কে জানে। জনের আর একটা মেয়েও আছে, তাই সে চায় একজনের সাথে যা সর্বনাশ হয়েছে হয়েছে, আর কারোর কোনো মেয়ের সাথে যেন এরকম না হয়। তা আমি তাকে আশ্বস্ত করলাম। আর ওনার সেই আগের মেয়েটা যাকে ডক্টর মর্স দেখতে এসেছিলেন? তোমাকে বলা হয়নি, সে বেশ কিছুদিন আগেই মারা গিয়েছিল শুনলাম। আসলে এইসব রোগীদের লাইফ স্প্যান খুব অল্প হয়। তার ওপর এই অজপাড়া গাঁয়ে উপযুক্ত ওষুধপথ্যের অভাব ব্যাপারটাকে আরও বেশি ত্বরান্বিত করে দেয় আর কি। তবে জন দেখলাম ভেঙে পড়েনি। ছোট মেয়ে আর স্ত্রীকে নিয়েই তার জগৎ এখন। জনের ছোট মেয়ের নাম ছিল রুবি, খুব মিষ্টি একটা মেয়ে। গ্রামে অস্বাভাবিক কিছু দেখতে পেলেন? শুধু দরজা জানালার কাঁচগুলো কাগজ বা কাপড় দিয়ে ঢাকা ছাড়া আর সেরকম কিছু অস্বাভাবিক ব্যাপার চোখে পড়েনি। এই কেস সলভ করতে গেলে প্রথমেই আমার দরকার ছিল এই গ্রামের ইতিহাসটা খুব ভালোভাবে জানা। জনের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম এক বুড়ো কাঠ মিস্ত্রির কথা। সে নাকি লেডি রোজমন্ডকে নিজের চোখে দেখেছে। আমি, ডক্টর মার্স আর জন বেরিয়ে পড়লাম তার বাড়ির দিকে। দিয়ে সেই বুড়োর কাছ থেকে কিছু জানতে পারলেন? বিশেষ কিছুই না। আসলে বয়সের ভারে জীর্ণ একটা মানুষ। খুব ছোটবেলায় লেডি রোজমন্ডকে দেখেছেন কয়েকবার। তাছাড়া উনি যখন দেখেছিলেন তখন লেডি রোজমন্ড পূর্ণ যুবতী, কি নাকি তার রূপের ঝলক। পরের দিকে অবশ্য বুড়িকে বাইরে দেখাই যেত না। আর এই অভিশাপটাকে উনি সত্যি বলেই মানেন। সেদিন লেডি রোজমন্ডের প্রাসাদ জ্বালানোর দিন যে সমস্ত গ্রামবাসীর হাত ছিল, শুধু তাদের পরিবারের লোকেদের ওপরই নাকি অভিশাপটা আছে। তাহলে তো কাজের ইনফরমেশন কিছুই পেলেন না? একেবারেই কিছু পেলাম না সেটা বলা ভুল। তবে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও লেডি রোজমন্ডের কোনো ছবি আমরা পাইনি। কিন্তু বুড়ো কাঠমিস্ত্রি দারুণ এক তথ্য দিয়েছিলেন আমাকে। কি তথ্য? গ্রামের বাকি সব মেয়েদের চুল কালো হলেও
লেডি রোজমন্ডের চুল ছিল সাদা, পাটের মতো, মানে ওই ব্লন্ড আর কি। তা আমরা এরপর গেলাম লেডি রোজমন্ডের সেই প্রাসাদ দেখতে, যেটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। জন নিজেই সেখানে আমাদের নিয়ে গেল, কিন্তু ওখানে দাঁড়াতে রাজি হলো না। জনকে বিদায় জানিয়ে আমি আর ডাক্তারবাবু ওখানেই থেকে যাই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকি সেই অভিশপ্ত মহলকে। আগুন আর সময় উভয়ের থাবায় জর্জরিত একটা অট্টালিকা। বড় বড় বুনো গাছে অধিকাংশই ঢেকে গেছে, বুঝলে? কি দেখছেন এত মন দিয়ে মহাশয়? এই পাষাণপুরীতে এত বছর পর আর দেখার কি থাকতে পারে? লেডি রোজমন্ডের পুড়ে যাওয়া মহল দেখতে মশগুল প্রফেসর সোম আর ডক্টর মর্স। হঠাৎ পেছন থেকে আসা জলদগম্ভীর স্বরে চমকে ওঠেন তারা। এক বয়স্ক ব্যক্তি আর এক অল্প বয়সী মহিলাকে দেখা যায় এদিকে এগিয়ে আসছে। প্রফেসর সোম সামাল দিয়ে বলেন, কিছুই না, আমরা ট্যুরিস্ট, কালকেই এসেছি এই গ্রামে, তাই এই দর্শনীয় স্থানগুলো একটু ঘুরে দেখছিলাম আর কি। এই গ্রামে আবার দর্শনীয় স্থান, তা আবার বুড়ি ওই রোজমন্ডের পোড়া মহলে। হাসালেন মশাই, হাসালেন। ও কথায় কথায় দেখুন, আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমি স্যাম স্মিথ, এই গ্রামেই থাকি। আর এই আমার মেয়ে মার্থা। পাহাড়ের উপাসটায় আমার বাড়ি। আপনারা তো টুরিস্ট মানুষ, আসুন না একদিন আমার বাড়ি, বেশ জমিয়ে গপ্প করা যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই যাবো একদিন, আমরা আছি তো বেশ কদিন। তা আপনারা উঠেছেন কোথায়? জন স্যামুয়েলের বাড়িতে। ও, আপনারা জনের বাড়ি উঠেছেন। ওকে বলবেন আমার কথা, খুব খুব ভালো করে চেনে আমাকে। যাকে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ঘুরুন। মিস্টার স্মিথ আর তার মেয়ে নমস্কার জানিয়ে চলে যায়। খেয়াল করে দেখেছ সোম, ভদ্রলোকের মেয়ে কিন্তু অপূর্ব সুন্দরী। তা করেছি, তবে একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন? কি বলতো? মেয়েটার মাথার চুলগুলো পাটের মতো সাদা। হ্যাঁ, তাই নাকি? তা তো খেয়াল করিনি। সে যাগে, এখন চলুন গৃহকর্তার বাড়িতে ফেরা যাক। পথ তো খুঁজে খুঁজে যেতে হবে, এদিকে সন্ধেও হয়ে এলো বেশ। হ্যাঁ, ঠিক বলেছ, চলো চলো। প্রফেসর সোম আর ডক্টর মর্স জনের বাড়ির দিকে পা চালান। সেদিন রাতে ডিনার টেবিলে জনের কাছ থেকে একটা অদ্ভুত জিনিস জানতে পারি, বুঝলে কৌশিক? কি জিনিস? জন বলল যে ওই স্যাম স্মিথ এই গ্রামে অনেক দিন ধরেই আছেন। শুরুতে উনি আর ওনার মা এই গ্রামে এসেছিলেন। ভদ্রলোক বোধহয় যুদ্ধের সময় সরকারি স্পাইয়ের কাজ করতেন, কারণ এখানে আসা অবধি ওকে কোনো কাজ করতে দেখেননি তারা। প্রচুর টাকা পয়সা নিয়ে এসেছিলেন, তা বোঝাই যায়। সেই টাকা সুদে খাটানোই ওনার ব্যবসা। তবে ওনার মতো সহৃদয় ব্যক্তি এই গ্রামে নাকি আর দুটি নেই। যখনই কেউ আপদে বিপদে পড়ে উনি তার পাশে গিয়ে দাঁড়ান, অকাতরে সাহায্য করেন। ও, আর ওনার মেয়েটা? বলছি, আমি জনকে প্রশ্ন করেছিলাম ওনার মেয়ের ব্যাপারে। জন বলল মেয়েটা নাকি ওনার নিজের মেয়ে নয়। ভদ্রলোক সারা জীবন বিয়ে থা করেননি। একই বুড়ি মা ছাড়া আর কেউ ছিল না তাঁর। মা মারা যাওয়ার পর উনি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। গ্রাম ছেড়ে বেশ অনেক দিনের জন্য বাইরে চলে গিয়েছিলেন। ফিরেছিলেন ওই মেয়েটিকে শহর থেকে দত্তক নিয়ে। সেই কারণেই বোধহয় গ্রামের আর সব মেয়ের থেকে মার্থার চুলের রং আলাদা। এক্স্যাক্টলি। যাই হোক, সেদিন রাতে
একটা ঘটনা ঘটে গেল, বুঝলে? কি ঘটনা? আমার আর ডক্টর মার্সের শোয়ার জন্য দোতলার কোণের দিকের একটা ঘরে ব্যবস্থা করা হয়েছিল। সেই ঘর লাগোয়া একটা ঝুল বারান্দা ছিল। আমরা যখন রাতে আলোচনা করছিলাম তখন হঠাৎ আমার মনে হলো কে যেন বারান্দায় দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। আমি দৌড়ে বাইরে যাই, কিন্তু কাউকে দেখতে পাইনি। এতটা ভুল আমার হওয়ার কথা নয়। স্পষ্ট দেখেছি এক নারীর ছায়াকে নড়াচড়া করতে। তা ডাক্তার সাহেবকে বলতে উনি তো হেসেই উড়িয়ে দিলেন। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পেরে যাই। কি প্রফেসর? আমাদের হাতে সময় খুব বেশি নেই। যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, নইলে সামনে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। আমি ডক্টর মার্সকে বলে বেরিয়ে পড়লাম সেই রাতেই। বেরিয়ে পড়লেন কোথায়? দুয়ে দুয়ে 4 করার একটা ব্যাপার ছিল। জানতাম এতে বিশাল বিপদ কিংবা বদনাম হতে পারে, কিন্তু রিস্কটা আমাকে নিতেই হতো। ডক্টর মর্স তো আমাকে কিছুতেই ছাড়বেন না। আমিও নাছোড়বান্দা। যে হারে নজরদারি আরম্ভ হয়েছে, দেরি হলে সব প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। ওনাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে চোরের মতো পা টিপে টিপে বাড়ি থেকে বের হলাম, আর সঙ্গে নিলাম আমার সেই টুল বক্সটা। ওকে বলে গেলাম যে কাল ভোরের মধ্যে আমি যদি না ফিরি তাহলে চার্চে যেন একটা খবর দেওয়া হয়। পুলিশের ঝামেলা টামেলা করার দরকার নেই, বাকি কাজটা ওনারাই করে দেবেন। এরপর আমি অন্ধকারে পবিত্র পিতাকে স্মরণ করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। রাস্তাটা আগেই চিনে রেখেছিলাম, তবুও রাতের বেলা কেমন যেন সবই অন্যরকম লাগে। কিন্তু গেলেনটা কোথায়? গ্রামের কারখানায়। লোকাল চার্চকে আগেই বলে রেখেছিলাম, ওরা সব ব্যবস্থা করে রেখেছিল। কাজেই কোনো রকম দেরি না করে কাজে নেমে পড়লাম। কিসের ব্যবস্থা? কি কাজ? আমার তো কিছুই মাথায় ঢুকছে না প্রফেসর। বুঝবে বুঝবে, সব বুঝবে। একটু ধৈর্য ধরো। যাই হোক, যেটা বলছিলাম, যে জিনিস খুঁজছিলাম সেটা ওখানে পেয়ে গেলাম। দেখতে দেখতে সকালও হয়ে এলো। আমি জনের বাড়ির দিকে ছুট লাগালাম ডক্টর মর্সকে খুশির খবরটা দিতে। কিন্তু পৌঁছে দেখি চরম বিপদ ঘটে গেছে। কি বিপদ? গিয়ে শুনলাম ডক্টর মর্স নাকি ভোরবেলায় আমার খোঁজ নিতেই বেরিয়েছেন, এখনো ফেরেননি। আমার মাথায় বাজ পড়ল। ইস, এত বড় ভুলটা আমি কি করে করে বসলাম। ওনাকে একা ছাড়া আমার একদম উচিত হয়নি। নিজের গালে দুটো চড় মারতে ইচ্ছে করছিল সেই সময়, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। এই মুহূর্তে সময় নষ্ট করা একদম উচিত হবে না। জনও আমার সাথে আসতে চাইছিল, আমি বারণ করলাম। বললাম চার্চে সব বলা আছে, ওনাদের নিয়ে জন যেন স্যাম স্মিথের বাড়িতে পৌঁছে যায়। আমার কথা শুনে জন বেশ অবাক হলো। সে নাকি কিছুক্ষণ আগেই দেখেছে স্মিথ সাহেব আর ওনার মেয়ে ঘোড়ার গাড়ি হাঁকিয়ে শহরের দিকে চলে গেছে। আর কথা না বাড়িয়ে জনকে বললাম যা করতে বলছি করুন। এই বলে পথ নির্দেশ জেনে নিয়ে দৌড় দিলাম স্যাম স্মিথের বাড়ির দিকে। গিয়ে কি দেখলেন? দেখলাম সত্যিই বাড়িতে কেউ নেই, বাইরে থেকে তালা দেওয়া। কিন্তু আমার হিসেব অনুযায়ী এটা হতে পারে না। আর শুধু অনুমানই নয়, কাল রাতে আমি প্রমাণও পেয়েছি। সদর দরজার তালায় বেশ কয়েকবার সজোরে পাথরের বাড়ি দিলাম।
খসে পড়ল। আমিও ঢুকে পড়লাম ঘরের ভেতর, কিন্তু না, এদিক সেদিক দেখেও কোনো অস্বাভাবিকতা চোখে পড়ল না। তবে কি সত্যি আমার হিসেবে কোথাও কোনো বড় ভুল হয়ে গেল, আর সেই ভুলের মাসুল দেবেন ডাক্তারবাবু? আরে ওটা কি কোণের দিকে? কি 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 দেখতে পেলেন? কি দেখতে পেলাম জানি না, তবে হঠাৎ মাথার পেছনে তীব্র বেদনা অনুভব করলাম। জ্ঞান হারানোর আগে এটুকু বুঝলাম, কেউ একটা ভারী জিনিস দিয়ে মাথার পেছনে জোরে বাড়ি মেরেছে। ঝপাস করে এক রাশ ঠান্ডা জলের ঝাপটা এসে পড়ে প্রফেসর সোমের মুখে। জ্ঞান ফিরে আসে তার। ধরফর করে উঠে বসতে যান তিনি, কিন্তু পারেন না। নিজেকে একটা পাথরের খুঁটির সাথে পিঠ মোড়া করে বাঁধা অবস্থায় পান। ঘাড় ঘুরিয়ে চারিদিকে দেখতে থাকেন তিনি। খুব সম্ভবত একটা গুহার ভেতরের জায়গা। আলো আধারি একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ। গুড মর্নিং মিস্টার সোম। কি নামটা ঠিক বললাম তো? একদম কোনো ভুল নেই, ঠিক যেমন আপনাদের খেলাটায় কোনো ভুল ছিল না। কে ঠিক বললাম তো মিস্টার স্মিথ? তুমি যে এত তাড়াতাড়ি গোটা ব্যাপারটা ধরে ফেলবে আমি বুঝতে পারিনি। দ্যাটস আপ টু ইওর ইমাজিনেশন। ইউ আর ওয়েলকাম, কিন্তু এবারে তো আপনাদের এই খেলাটা বন্ধ করতে হবে। কে বন্ধ করবে? তুমি নাকি মেরুদণ্ডবিহীন গ্রামবাসীরা? দেখুন, আমি এদিকে আসার আগে চার্চকে কিন্তু সব জানিয়ে এসেছি, ওরা খোঁজ করতে এলো বলে। আসলে তুমি আবার আসলে তুমি প্রথমত এই জায়গা কেউ খুঁজে পাবে না, দ্বিতীয়ত সবাই দেখেছে আমি আর আমার মেয়ে সকালবেলায় শহরে বেরিয়ে গেছি। এবার অন্তত লেডি রোজমন্ডকে মেয়ে বলাটা ছাড়ুন। স্যাম স্মিথের হুঙ্কার প্রতিধ্বনিত হতে থাকে পাথরের দেওয়ালে। দাঁত চিবিয়ে চিবিয়ে উনি বলে চলেন, অনেক অনেক জানার ইচ্ছা না তোমার? তাই আমার মায়ের কবরটা খুঁড়ে লাশটা না পেয়ে দুয়ে দুয়ে চার করে নিলে। এসো এসো, আজই তোমার জ্ঞান পিপাসা আমি চিরকালের মতো মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি সেই ফৌজি মরিস যে লেডি রসমন্ডকে হাতে নাতে ধরে ফেলেছিল। আবার আমি সেই ফৌজি মরিস যে বুড়িকে আর তার এক টুকরো ভাঙা আয়নাকে জনগণের হাত থেকে আজ 30 বছর ধরে রক্ষাও করে চলেছি। কিন্তু কেন? মানে আমি যতদূর শুনেছিলাম লেডি রোজমন্ড আপনার বাগদত্তাকে তার ওই বয়স খেকো আয়নার কাছে উৎসর্গ করে দিয়েছিলেন। তো আপনি আবার কেন সেই নোংরা খেলাতেই মেতে উঠলেন বলুন তো? কেন? কারণ জানতে চাইছো? কারণ আমি প্রচন্ড ভালোবাসতাম মেরিকে, বোধহয় নিজের প্রাণের থেকেও বেশি। তাই সেই রাতে ওই শয়তান বুড়িটাকে শেষ ঘুম পাড়ানোর জন্য যখন আমার বন্দুকটা তুলেছিলাম, ও বলেছিল যে আমার মেরিকে ও আবার আবার ফিরিয়ে দিতে পারবে যদি আমি আয়না দেবতাকে তুষ্ট করি। ওর কথা মানা ছাড়া আমার আর কিছুই করার ছিল না, কারণ মেরিকে আমায় ফিরে পেতেই হবে। আর তারপর থেকেই একটা একটা করে বাচ্চা মেয়েকে তুলে এনে বছরের পর বছর ওর সাধনায় যোগান দিয়ে গেছি। ওর আয়না দেবতাকে তুষ্ট করে গেছি। বুড়ি রসমন্ড আবার আবার পূর্ণ যৌবন পেয়ে গেছে। আর আজ সাধনার অন্তিম প্রহর উপস্থিত। আজ আয়না দেবতা আমাকে আমার মেরিকে ফিরিয়ে দেবে। সবই ঠিকঠাক চলছিল, মাঝখান থেকে তোমরা এসে বাগড়া দিলে। আমার কিন্তু তোমাদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, না 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 না, কিন্তু আমার আর মেরির মাঝখানে যে এসে দাঁড়াবে তার পরিণতি হবে তোমার ওই ডাক্তারবাবুর মতোই। কি করেছেন আপনি ডাক্তারবাবুর সাথে?
ওই দেখো, এখনো হয়তো তোমার বন্ধুর শ্বাস পড়ছে। ডান দিকে ইশারা করে দেখালেন মিস্টার স্মিথ। ডক্টর মর্সের উপুড় হয়ে পড়ে থাকা দেহটা এবার প্রফেসর সোম দেখতে পেলেন। ইস, কি ভীষণ একটা ভুল করে বসলেন তিনি, আর সেই ভুলের মাসুল দিতে হলো ডক্টর মর্সকে। হায় ঈশ্বর! গলা ছেড়ে চিৎকার করতে ইচ্ছে করছে তার, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বের হলো না। বড্ড অসহায় আজ প্রফেসর সোম। এইবারেই শুরু হবে শেষের খেলা। লেডি রোজমন্ড সেদিনও আপনাকে ভুল বুঝিয়েছিলেন, আজও বোঝাচ্ছেন মিস্টার স্মিথ। আয়না দেবতা কেন, স্বয়ং পরম পিতাও আপনার বান্ধবীকে ফিরিয়ে আনতে পারবে না। এইসব পোর্টালগুলো একমুখী হয়, যার প্রবেশ আছে কিন্তু বের হওয়ার কোনো রাস্তাই নেই। বুড়ি রোজমন্ড নিজের উদ্দেশ্য সাধনের জন্য আপনার ভালোবাসার তাসটাকে খেলেছে। কথাটা শেষ করতে পারলেন না প্রফেসর, মুখে একটা শক্ত বুটের বাড়ি এসে পড়ল। অনেক অনেক কথা তুই বলে ফেলেছিস, অনেক কিছু জেনে ফেলেছিস, আর একটু অপেক্ষা কর, আয়না দেবতা তোর সব দেশটা মিটিয়ে দেবে। প্রফেসর সোমের সামনে এসে দাঁড়ালো মার্থা ওরফে লেডি রোজমন্ড। তার এক হাতে ধরা ছিল একটা ভাঙা আয়নার টুকরো, আর এক হাতে একটা পুরনো বাঁধানো বই। আর সময় নষ্ট করা ঠিক হবে না মরিস, ওকে নিয়ে এসো, আমি পুজোতে বসবো। বাধ্য ছেলের মতো মাথা নাড়েন মিস্টার স্মিথ, আর হন্তদন্ত হয়ে কোথায় একটা চলে যান। ফিরে আসেন পাঁজা কোলা করে একটা বেহুশ কম বয়সী মেয়েকে নিয়ে। এবারে এই বেচারির পালা, বুঝতে পারেন প্রফেসর, কিন্তু আজ তার কিছুই করার নেই, কারণ এই বাঁধন ছেঁড়ার মতো শক্তি তার অবশিষ্ট নেই। চার্চ কিংবা গ্রামের কেউ না এলে আর বোধহয় মুক্তি নেই এই পাষাণ পুরী থেকে। মার্থা আয়নাটাকে একটা উঁচু জায়গায় রাখল, তারপর সেই বইটা খুলে কিছু দুর্বোধ্য মন্ত্র আউড়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর স্যাম স্মিথকে সে চোখের ইশারা করে কি যেন একটা বলল। স্মিথ তার হাতে ধরা ছুরিটাকে আমূল বিধিয়ে দিলেন মেয়েটার পেটে। ফিনকি দিয়ে রক্তের ধারা নেমে এলো। পাগলের মতো দু হাতে সেই রক্ত মাখতে লাগলেন তিনি, আর তারপর এগিয়ে গেলেন আয়নার দিকে। পরম মমতায় আয়নায় বোলাতে লাগলেন সেই কাঁচা রক্ত মাখা হাত দুটো। আরে, ও কি আয়না থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসতে থাকলো। ধীরে ধীরে সেটা যেন একটা মানুষের অবয়ব নিচ্ছে, কিন্তু কি বিশাল! মার্থা আর স্যাম দুজনেই মাটিতে চোখ বুজে হাঁটুতে মাথা নিচু করে বসে আছে। পাগলের মতো কি যেন বিড়বিড় করে যাচ্ছে ওরা। সবটাই নীরব দর্শক হয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না প্রফেসর সোমের। জীবনে এত অসহায় কোনো দিন ফিল করিনি কৌশিক, বুঝলে? যে নারকীয় দৃশ্য আমার সামনে ঘটে চলেছিল, চোখ বুজে পরম পিতার কাছে সাহায্য ছাড়া আমি আর কিছুই করতে পারিনি সেদিন। কিন্তু হঠাৎ দেখলাম আমার শরীরের বাঁধনিগুলো আস্তে আস্তে হালকা হয়ে আসছে। আমি ভাবলাম ডক্টর মোর্সের বুঝি জ্ঞান ফিরে এলো, কিন্তু দেখলাম না। কি দেখলেন? দেখলাম অবিনাশ চুপি চুপি আমার বাঁধনগুলো খুলে দিচ্ছে হাসি মুখে। মানে অবিনাশ মানে আপনার সেই প্যারালাইজড হওয়া বন্ধু, সে সেখানে কি করে এলো, আর বাঁধন খুললই বা কিভাবে? সব প্রশ্নের উত্তর গল্পের শেষে পাবে। ওই সময় আমার ওদিকে মাথা ঘামানোর মতো পরিস্থিতি ছিল না। কে আমার বাঁধন খুলে দিচ্ছে, সেটা অবিনাশ হোক কিংবা পরমপিতা, আমার কিছু এসে যায় না।
হাতের বাঁধনটা আলগা হতেই আমি পকেট থেকে জেরুজালেমের পবিত্র বালি আর তেলের মিশ্রণ ভরা বোতলটা ছুঁড়ে মারলাম সেই অভিশপ্ত আয়নার টুকরোটাকে লক্ষ্য করে। বিকট শব্দ করে সেটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে, আর সেই সঙ্গে আগুন ধরে গেল সেই ধোঁয়ার কুণ্ডলিতে। মাথা আর্তনাদ করে উঠল, তার রূপ রং যৌবন একটু একটু করে খসে পড়তে থাকলো। ধীরে ধীরে সেই আগের জরাগ্রস্ত বুড়ি রোজমন্ডে রূপান্তরিত হয়ে গেল সে। আর স্যাম স্মিথ? স্যাম স্মিথকে আর কোনোদিনই খুঁজে পাইনি। সেই যে বুক ফাটা আর্তনাদ করতে করতে পাগলের মতো দৌড়ে বেরিয়ে গেলেন, আমি তাকে আর কোনোদিন দেখিনি কৌশিক। জানি না মেরির জন্য মরিসের সন্ধান কোনোদিন শেষ হয়েছিল কিনা। আর ডক্টর মর্স কিংবা ওই মেয়েটা আর ওই বুড়ি রোজমন্ডেরই বা কি হলো? ডক্টর মর্স আর সেই মেয়েটাকে বাঁচাতে পেরেছিলাম। গ্রামবাসীরা অকাতরে সেবা করেছিল ওদের। আর বুড়ি রোজমন্ড, তার গোটা শরীরটা একটা চামড়া আর হাড়ের কুণ্ডলিতে পরিণত হয়ে গিয়েছিল। আমাকে কিছুই করতে হয়নি। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বলুন যে অবিনাশবাবু ওখানে হঠাৎ কি করে গেলেন, কিভাবে এটা পসিবল? তোমার মনে আছে গ্লুমি সানডের গপ্প বলার সময় আমি বলেছিলাম আমি যখন দোতলার জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়তে যাচ্ছি তখন এক বাঙালি গলা আমাকে আটকে ছিল? সেটা অবিনাশেরই গলা ছিল। শুধু একবার নয়, ও আমার বহুবার প্রাণ বাঁচিয়েছে ভায়া। মায়া কাননের সেই ঘটনার পর, শরীরটা অবশ হয়ে যাওয়ার পর, ও দৈহিক ক্ষমতা হারালেও বিশেষ কিছু ক্ষমতা ডেভেলপ করেছিল নিজের মধ্যে, যার ফলস্বরূপ ও নিজেকে এইভাবে প্রকাশ করতে পারত। একটু খুলে বলুন না প্লিজ। এর জন্য অ্যাস্ট্রাল প্রজেকশন সম্বন্ধে ভালো করে জানতে হবে। তবে আজ আর নয়, আজ অনেক রাত্রি হলো, তুমি বাড়ি যাও। তবে একটা কথা শুধু জেনে রাখো কৌশিক, অবিনাশের শরীরটা দোতলার ঘরের বিছানাতে পড়ে রইলেও ও কিন্তু আমাদের এই গপ্প জমিয়ে শুনছে। কথাটা বলেই হো হো করে হেসে উঠলেন প্রফেসর সোম। আর ঠিক তখনই আমি যেন আমার কাঁধের ওপর আলতো করে একটা মৃদু টোকা অনুভব করলাম। কে যেন ডাকলো পেছন থেকে। ফিরে তাকালাম, কিন্তু না, কেউ তো নেই সেখানে। আজ আপনারা শুনলেন লেখক কৌশিক সামন্তর কলমে প্রফেসর সোমের কাহিনী আয়নায় কাকে দেখা যায়। ধন্যবাদ জানাই লেখক কৌশিক সামন্তকে আমাদের পাশে থাকার জন্য। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।